নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 6-এ তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় 8 অর্থাৎ মানুষের শরীর এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সামেটিভ এক্সাম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখবে। এই ভিডিওতে আমরা শুধু প্রশ্নগুলোই নয়, এর সাথে সাথে উত্তরগুলোও দেখিয়েছি। তো তোমাদের কাছে যদি রায় ও মার্টিন কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে সেই সহায়িকা অনুসারে এখানে যে RM বলে পেজ নাম্বারগুলো দেওয়া আছে সেই পেজ নাম্বারগুলো মিলিয়ে তোমরা প্রশ্নগুলো দাগিয়ে নেবে। আর যদি তোমাদের কাছে অন্য কোনো কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে প্রথমে তোমরা এই প্রশ্নগুলো খুঁজবে, যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা দাগিয়ে নিও। যদি তোমরা এই প্রশ্নগুলো না পাও তাহলে আমরা এখানে শুধু প্রশ্নই বলছি না, প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও বলছি। তো তোমরা উত্তরগুলো একটু লিখে নিও, প্রশ্ন এবং উত্তর দুটোই তোমরা একটু লিখে নিও। তো প্রথমে আছে 3 নম্বর মানের প্রশ্নের সাজেশান। তো প্রথম প্রশ্নটা বলেছে রক্তরস কি, এর উপাদানগুলি লেখো। রক্তরস, রক্তের জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তরসের উপাদান, রক্তরসের প্রধান উপাদান হলো জল 91 থেকে 92%। এছাড়াও কিছু কিছু অজৈব পদার্থ যেমন সোডিয়াম, পটাশিয়াম, লোহা, আয়োডিন প্রভৃতি, জৈব পদার্থ যেমন গ্লুকোজ, ফ্যাট, ইউরিয়া, হরমোন প্রভৃতি ও গ্যাসীয় পদার্থ যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড থাকে। প্রশ্নটা বলেছে রক্তরসের কাজগুলি লেখো। রক্তরস বা প্লাজমার কাজ: 1. পরিবহন, সামান্য পরিমাণ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, খাদ্যবস্তু যেমন গ্লুকোজ, ভিটামিন, খনিজ লবণ প্রভৃতি, হরমোন, রেচন পদার্থ প্রভৃতি রক্তরসের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে পরিবাহিত হয়। 2. সঞ্চয় ভাণ্ডার, প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার রূপে কাজ করে। 3. রক্ততঞ্চন, রক্তরসের ফাইব্রিনোজেন ও প্রথ্রম্বিন নামক প্রোটিন ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে বা রক্ততঞ্চনে সাহায্য করে। 4. জলসাম্য নিয়ন্ত্রণ, প্লাজমা দেহে জলসাম্য নিয়ন্ত্রণ করে। 5. অনাক্রম্যতা, রক্তরসে অবস্থিত অ্যান্টিবডি দেহে প্রবেশকারী রোগ জীবাণুকে ধ্বংস করে দেহ প্রতিরক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। প্রশ্নটা বলেছে লোহিত রক্তকণিকা কাকে বলে, এর কাজগুলি লেখো। লোহিত রক্তকণিকা মেরুদণ্ডী প্রাণীদের রক্তে যে সমস্ত গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন লাল বর্ণের হিমোগ্লোবিন যুক্ত কণিকা থাকে যা শ্বাসবায়ু O2 এবং CO2 পরিবহনে মুখ্য ভূমিকা নেয় তাকে লোহিত রক্তকণিকা বলে। লোহিত রক্তকণিকার কাজ: গ্যাসীয় পদার্থ পরিবহন, নির্দিষ্ট অঙ্গে ও কলাকোষে হিমোগ্লোবিনের সাহায্যে O2 ও CO2 পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। 2. অম্লক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ, হিমোগ্লোবিন রক্তের অম্লক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। 3. রঞ্জক পদার্থ উৎপাদন, RBC বিনষ্ট হলে বিলিরুবিন, বিলিভার্ডিন প্রভৃতি রঞ্জক পদার্থ উৎপন্ন হয়। 4. সান্দ্রতা নিয়ন্ত্রণ, রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্নটা বলেছে শ্বেত রক্তকণিকা কাকে বলে, এর কাজগুলি লেখো। রক্তকণিকা রক্তের তুলনামূলকভাবে বড় নিউক্লিয়াসযুক্ত অনিয়তাকার বর্ণহীন কণিকা যা জীবদেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে তাকে শ্বেত রক্তকণিকা বলে। রক্তকণিকার কাজ: 1. আগ্রাসনের মাধ্যমে জীবাণু ধ্বংস, নিউট্রোফিল ও মনোসাইট শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে। 2. অ্যান্টিবডি উৎপাদন, লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। 3. হেপারিন ক্ষরণ, বেসোফিল হেপারিন ক্ষরণ করে যা রক্তবাহের মধ্যে রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়। 4. হিস্টামিন ক্ষরণ, ইওসিনোফিল হিস্টামিন ক্ষরণ করে যা অ্যালার্জির হাত থেকে দেহকে রক্ষা করে। প্রশ্নটা বলেছে অনুচক্রিকা কাকে বলে, এর কাজ কি। অনুচক্রিকা রক্তে উপস্থিত ছোট মাকো আকৃতির নিউক্লিয়াসবিহীন কণিকা যা রক্ততঞ্চনে সাহায্য করে তাকে অনুচক্রিকা বলে। অনুচক্রিকার কাজ: শরীরের কোথাও কেটে গেলে রক্তক্ষরণের সময় অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার তঞ্জনকারী পদার্থ উৎপন্ন করে যা রক্ত জমাট বাঁধতে বা রক্ততঞ্চনে সাহায্য করে। এর ফলে দেহে অতিরিক্ত রক্তপাত বন্ধ হয়। প্রশ্নটা বলেছে রক্ত ছাড়া তোমার দেহে জীবাণু ধ্বংসকারী আরও 3টি ব্যবস্থার নাম লেখো। রক্ত ছাড়া দেহে উপস্থিত জীবাণু ধ্বংসকারী ব্যবস্থা: 1. উৎসেচক, লালারসে এবং চোখের জলে উপস্থিত লাইসোজোম নামক এক প্রকার উৎসেচক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। 2. HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড
পাকস্থলীর রসে উপস্থিত HCl খাদ্যের মাধ্যমে প্রবিষ্ট সমস্ত জীবাণুকে ধ্বংস করে। 3. আগ্রাসন কোষ প্লীহা ও থাইমাস গ্রন্থি থেকে উৎপন্ন জালক কোষ যকৃতের কুফার সক্রিয় আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। প্রশ্নটা বলেছে আমাদের দেহে রোগ সংক্রমণ কমাতে কি করা দরকার। রোগ সংক্রমণ কমানোর ব্যবস্থা: 1. পরিচ্ছন্নতা, আমাদের পোশাক, ব্যবহার্য সামগ্রী, শরীর এবং চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। আচরণ: যেখানে সেখানে থুতু বা কপ না ফেলা, নাক ঝাড়া বা কাশির সময় রুমাল ব্যবহার করা, যেখানে সেখানে নোংরা আবর্জনা না ফেলা প্রভৃতি আচরণগুলি আমাদের অবশ্যই মেনে চলা উচিত। 3. বাইরে থেকে রোগ প্রতিরোধক ব্যবস্থাকে শক্তিশালী করা, দেহের জন্মগত বা সহজাত অনাক্রমতার পাশাপাশি বিশেষ কিছু রোগ প্রতিরোধ করার জন্য আমাদের বিভিন্ন টিকা নেওয়া প্রয়োজন। টিকাকরণ কর্মসূচিকে ঠিকমতো মেনে চললে আমরা রোগের সংক্রমণের হার অনেকখানি কমাতে পারবো। প্রশ্নটা বলেছে রোগ প্রতিরোধের জন্য আমাদের কি খাবার খাওয়া দরকার। রোগ প্রতিরোধের জন্য গৃহীত খাদ্য: 1. উচ্চ প্রাণীজ প্রোটিন যেমন মাছ, ডিম, মাংস, দুধ। 2. অধিক ক্যালোরিযুক্ত খাদ্য উপাদান যেমন ভাত, রুটি, তেল, মাখন। 3. সবুজ শাকসবজি যেমন নোটে শাক, কলমি শাক, কপি প্রভৃতি। 4. ফল যেমন শসা, পেয়ারা, তরমুজ, পেঁপে ইত্যাদি। প্রশ্ন বলেছে টিকা কাকে বলে, টিকাকরণের উদ্দেশ্য কি। নির্দিষ্ট কোনো রোগ প্রতিরোধের উদ্দেশ্যে ওই রোগ সৃষ্টিকারী জীবাণু জীবিত বা মৃত অথবা তার অংশবিশেষ অ্যান্টিজেন পরিবর্তিত আকারে সাধারণ তরল আকারে দেহে প্রবেশ করানো হয়। এই তরলকে টিকা বা ভ্যাকসিন এবং টিকা দেওয়ার পদ্ধতিকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলে, যেমন BCG, OPV, TT প্রভৃতি। টিকাকরণের উদ্দেশ্য: দেহকে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে অনাক্রম্যতা দান করাই হলো টিকাকরণ বা ভ্যাকসিনেশনের উদ্দেশ্য। টিকাকরণের মাধ্যমে দেহে স্থায়ী অনাক্রম্যতা গড়ে ওঠে যা মানুষকে ভবিষ্যতেও রোগ জীবাণুর সংক্রমণের হাত থেকে রক্ষা করে, যেমন BCG টিকাকরণের মাধ্যমে যক্ষ্মা রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। পরবর্তী প্রশ্নটা বলেছে ফুসফুসের গঠন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। ফুসফুসের গঠন: 1. প্রতিটি ফুসফুস ত্রিকোণ আকৃতির, এর ওপরের দিক সংকীর্ণ এবং নিচের দিক চওড়া, এটি কালচে গোলাপি বর্ণের হয়। 2. এর বাইরের দিক উত্তল অর্ধচন্দ্রাকৃতি এবং ভিতরের দিক সামান্য অবতলাকার হয়। 3. বাম দিকের ফুসফুস দুটি লতি বা লোব এবং ডান দিকের ফুসফুস তিনটি লোবে বিভক্ত থাকে। 4. প্রতিটি ফুসফুসের অভ্যন্তরে প্রতিটি ক্লোম শাখা বা ব্রঙ্কাস অসংখ্য শাখা প্রশাখায় ভাগ হয়ে সূক্ষ্ম শ্বাসনালিকা বা ব্রঙ্কিওল উৎপন্ন করে। 5. সবশেষে ব্রঙ্কিওলের অগ্রভাগ স্ফীত ও প্রসারিত হয়ে অসংখ্য বায়ুথলি বা অ্যালভিওলাই সৃষ্টি করে। প্রতিটি ফুসফুসে প্রায় 10 কোটি বায়ুথলি থাকে। 7. বায়ুথলির গায়ে ফুসফুসীয় রক্তজালক থাকে। ফুসফুসীয় বায়ুথলি ও ফুসফুসীয় রক্তজালকের মধ্যে O2 ও CO2 এর আদান প্রদান ঘটে এবং বহিস্থ শ্বাসক্রিয়া সম্পন্ন হয়। 8. প্রতিটি ফুসফুস দ্বিস্তরীয় প্লুরা নামক আবরণ দ্বারা আবৃত থাকে। প্রশ্নটা বলেছে শ্বাসপেশি কাকে বলে, শ্বাসপেশি কিভাবে শ্বাসকার্যে সাহায্য করে। পেশি: যে পেশি নিঃশ্বাস ও প্রশ্বাস কার্যে সাহায্য করে তাদের শ্বাসপেশি বলা হয়, যেমন আন্তঃপঞ্জর পেশি ও মধ্যচ্ছদা। শ্বাসকার্যে শ্বাসপেশির ভূমিকা: 1. শ্বাসপেশির সংকোচনের ফলে বক্ষগহ্বরের আয়তন বাড়ে এবং ফুসফুস দুটি প্রসারিত হয়। এর ফলে ফুসফুস মধ্যস্থ বায়ুচাপ কমে যায় এবং বায়ুমণ্ডল থেকে বেশি O2 যুক্ত বাতাস শ্বাসনালী পথে ফুসফুসে পৌঁছায়, একে প্রশ্বাস বলে। 2. শ্বাসপেশি শিথিল হলে বক্ষগহ্বরের আয়তন কমে এবং ফুসফুস দুটিতে চাপ পড়ে, এর ফলে ফুসফুস থেকে বেশি CO2 যুক্ত বায়ু বাইরের পরিবেশে বেরিয়ে যায়, একে নিঃশ্বাস বলে। প্রশ্নটা বলেছে অস্থির কাজগুলি লেখো অথবা হাড় বা অস্থি আমাদের দেহে গুরুত্বপূর্ণ কেন। অস্থির কাজগুলি হলো: 1. সুরক্ষা প্রদান, ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক প্রভৃতি গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করে। 2. দেহের কাঠামো গঠন ও আকৃতি প্রদান, অস্থি দেহের নির্দিষ্ট কাঠামো গঠন করে ও দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। 3. চলন ও গমনে সাহায্য, কঙ্কাল পেশির সাহায্যে অস্থি চলন ও গমনে সাহায্য করে। প্রশ্নটা বলেছে অস্থিসন্ধির সমস্যা ও তাদের লক্ষণ লেখো। অস্থিসন্ধির প্রধান সমস্যা হলো অস্থিসন্ধির প্রদাহ বা আর্থ্রাইটিস। লক্ষণ ভেদে এটি বিভিন্ন প্রকারের হয়, যথা অস্থিসন্ধির সমস্যা লক্ষণ: 1.
গেটে বাত ইউরিক অ্যাসিডের কেলাস অস্থিসন্ধিতে সঞ্চিত হলে অস্থিসন্ধি ফুলে ওঠে, স্থানটি লালাভ রঙের হয় এবং গরম হয়ে ওঠে, রাতে তীব্র যন্ত্রণা হয়। 2. রিউমাটয়েড আর্থরাইটিস, অস্থিসন্ধিতে উপস্থিত সাইনোভিয়াল তরলের পরিমাণ বেড়ে যায়, ফলে অস্থিসন্ধি ফুলে ওঠে এবং সাইনোভিয়াল পর্দায় প্রদাহ সৃষ্টি হয়। অস্টিও আর্থরাইটিস, হাত, হাঁটু, মেরুদণ্ডের অস্থিসন্ধি বিশেষভাবে আক্রান্ত হয়। এক্ষেত্রে অস্থিসন্ধি স্থলটি শক্ত হয়ে যায় এবং বেশি নড়াচড়া করানো যায় না। প্রশ্নটা বলেছে পেশির 3টি সমস্যা উল্লেখ করো। পেশির 3টি সমস্যা হলো: 1. টিটেনি, পেশি দ্রুত খিঁচুনি দেখা যায়, পেশির সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায়। লিঙ্গ গার্ডেন ডিস্ট্রফি, কোমর ও পায়ের পেশিগুলি খুব দুর্বল হয়, কোমরের নিচে জন্মের পর থেকেই সাড়া থাকে না এবং পাগুলো সরু সরু হয়। 3. মায়োটনিক মাস্কুলার ডিস্ট্রফি, চোখের পাতা নাড়াতে খুব কষ্ট হয়, হাত ও পায়ের পেশি খুব দুর্বল হয়, বিভিন্ন অঙ্গে ব্যথা হয়, চলাফেরা করতে খুব কষ্ট হয়। প্রশ্নটা বলেছে কি কি কারণে দেহের অস্বাভাবিক বিকাশ ঘটে? দেহের অস্বাভাবিক বিকাশজনিত 2টি সমস্যা লেখো। দেহের অস্বাভাবিক বিকাশের কারণগুলি হলো: 1. যথেষ্ট পরিমাণ খাদ্যের অভাব, 2. অতিরিক্ত খাদ্য গ্রহণ, 3. কোনো রোগের সংক্রমণ, 4. বংশগত কারণ। দেহের অস্বাভাবিক বিকাশজনিত 2টি সমস্যা হলো: 1. জাইগান্টিজম বা অতিকায়ত্ব, শিশুদের গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের ফলে ঘটে, এবং 2. ডোয়ার্ফিজম বা বামনত্ব, শিশুদের ক্ষেত্রে গ্রোথ হরমোন কম ক্ষরণের ফলে ঘটে। প্রশ্নটা বলেছে জাইগান্টিজম কাকে বলে, এর লক্ষণগুলি লেখো। জাইগান্টিজম, শিশু অবস্থায় গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি হলে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়, তাকে অতিকায়ত্ব বা জাইগান্টিজম বলে। এই রোগের লক্ষণগুলি হলো: 1. দেহের উচ্চতা খুব লম্বা হয়, প্রায় 7 থেকে 8 ফুট। 2. দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধির হার স্বাভাবিকের তুলনায় খুব বেশি হয়। 3. রক্তে শর্করার পরিমাণ খুব বেশি থাকে। প্রশ্নটা বলেছে ডোয়ার্ফিজম কাকে বলে, এর লক্ষণগুলি লেখো। শিশু অবস্থায় গ্রোথ হরমোন কম ক্ষরিত, দেহের বৃদ্ধি ব্যাহত হয়, এর ফলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে বামনত্ব বা ডোয়ার্ফিজম বলে। এই রোগের লক্ষণগুলি হলো: 1. উচ্চতা 3 থেকে 4 ফুট হয়, 2. অস্থি, পেশি ও অন্যান্য অঙ্গের বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়, 3. দেহ ও মুখমণ্ডল মেদবহুল হয়। প্রশ্নটা বলেছে ফুসফুসীয় ধমনী ও মহাধমনীর মধ্যে পার্থক্য লেখো। ফুসফুসীয় ধমনী, মহাধমনী। উৎপত্তি ডান নিলয় থেকে উৎপত্তি লাভ করে, মহাধমনী হচ্ছে বাম নিলয় থেকে উৎপত্তি লাভ করে। 2. সমাপ্তি, ফুসফুসের রক্তজালকে সমাপ্ত হয়, আর মহাধমনী হচ্ছে দেহস্থ রক্তজালকে সমাপ্ত হয়। 3. কাজ, বেশি CO2 যুক্ত রক্ত বা দূষিত রক্তকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছে দেয়, বেশি O2 সমৃদ্ধ রক্ত বা বিশুদ্ধ রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়। প্রশ্নটা বলেছে টেন্ডন ও লিগামেন্টের মধ্যে পার্থক্য লেখো। টেন্ডন, লিগামেন্ট উপাদান শ্বেত তন্তুময় যোগকলা বা কোলাজেন প্রোটিন নির্মিত, লিগামেন্ট পীত তন্তুময় যোজক কলা বা ইলাস্টিন প্রোটিন নির্মিত। 2. প্রকৃতি দৃঢ়, অস্থিতিস্থাপক ও উচ্চ টান সহনশীল, শক্তিশালী ও স্থিতিস্থাপক। 3. কাজ, অস্থিপেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে, অস্থিসন্ধিতে একটি অস্থিকে অপর অস্থির সঙ্গে যুক্ত রাখে। এই প্রশ্নটা বলেছে প্রশ্বাস ক্রিয়া ও নিঃশ্বাস ক্রিয়ার সময় পরিবেশ থেকে ফুসফুস এবং ফুসফুস থেকে পরিবেশে বায়ুর গতিপথ সম্পর্কে ধারণা দাও। শ্বাসকালে বিশুদ্ধ বায়ুর চলন, O2 যুক্ত বাতাস, সেখান থেকে হচ্ছে বহির্নাসারন্ধ্র, সেখান থেকে নাসাপথে যাচ্ছে, সেখান থেকে অন্তর্নাসারন্ধ্রে আসছে, সেখান থেকে আসছে হচ্ছে নাসা গলবিল, তারপর সেখান থেকে যাচ্ছে হচ্ছে গ্লটিল, সেখান থেকে যাচ্ছে হচ্ছে স্বরযন্ত্র, সেখান থেকে যাচ্ছে হচ্ছে শ্বাসনালী, সেখান থেকে যাচ্ছে হচ্ছে ব্রঙ্কাস, সেখান থেকে পৌঁছাচ্ছে হচ্ছে ফুসফুসে, সেখান থেকে পৌঁছাচ্ছে হচ্ছে ব্রঙ্কিওল, সেখান থেকে পৌঁছাচ্ছে হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, সেখান থেকে পৌঁছাচ্ছে হচ্ছে বায়ুথলি। এবার হচ্ছে নিঃশ্বাসকালে দূষিত বায়ুর চলন, বায়ুথলি, সেখান থেকে যাচ্ছে হচ্ছে অ্যালভিওলার ডাক্ট, সেখান থেকে যাচ্ছে হচ্ছে ব্রঙ্কিওল, সেখান থেকে যাচ্ছে হচ্ছে ফুসফুস, সেখান থেকে যাচ্ছে হচ্ছে ব্রঙ্কাস, সেখান থেকে যাচ্ছে হচ্ছে শ্বাসনালী, তারপর সেখান থেকে আবার যাচ্ছে স্বরযন্ত্র, সেখান থেকে যাচ্ছে গ্লটিস, সেখান থেকে যাচ্ছে নাসাগলবিল, সেখান থেকে যাচ্ছে অন্তর্নাসারন্ধ্র, সেখান থেকে যাচ্ছে নাসাপথ, সেখান থেকে যাচ্ছে বহির্নাসারন্ধ্র, সেখান থেকে পৌঁছাচ্ছে পরিবেশে। 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। তো প্রথম প্রশ্নটা বলেছে তন্ত্র কাকে বলে, মানব দেহে বিভিন্ন তন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।
তন্ত্র কতকগুলি অঙ্গ মিলিতভাবে যখন একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে তখন সেই অঙ্গগুলোকে একত্রে তন্ত্র বা সিস্টেম বলে। মানবদেহের বিভিন্ন অঙ্গগুলি হলো: এক, আবরণী তন্ত্র, ত্বক বা চামড়া দিয়ে তৈরি। এই তন্ত্র দেহের বাইরের ও ভিতরের বিভিন্ন অঙ্গের আবরণ তৈরি করে। দুই, পেশিতন্ত্র, বিভিন্ন ধরনের পেশি নিয়ে গঠিত। এই তন্ত্র দেহের সকল অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। তিন, কঙ্কালতন্ত্র, বিভিন্ন প্রকার অস্থি ও অস্থিসন্ধির সমন্বয়ে গঠিত। এই তন্ত্র শরীরের অন্তঃকাঠামো তৈরি করে এবং অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। চার, পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিক নালী ও পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত। এই তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক ও অপাচ্য অংশের নির্গমনে ভূমিকা নেয়। পাঁচ, শ্বাসতন্ত্র, ফুসফুস, শ্বাসনালী, নাসারন্ধ্র নিয়ে তৈরি। এই তন্ত্র শ্বাসকার্য চালিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে। ছয়, সংবহনতন্ত্র, হৃৎপিণ্ড ও বিভিন্ন রক্তবাহ নিয়ে গঠিত। এই তন্ত্র দেহের বিভিন্ন পুষ্টি পদার্থ, গ্যাসীয় উপাদান, রেচন পদার্থ প্রভৃতি পরিবহনে সাহায্য করে। সাত, রেচনতন্ত্র, বৃক্ক, মুক্তথলি ও অন্যান্য অঙ্গ নিয়ে গঠিত। এই তন্ত্রের মাধ্যমে দেহ থেকে রেচন পদার্থ ইউরিয়া নির্গত হয়। আট, স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ও স্নায়ুর সমন্বয়ে গঠিত। এই তন্ত্র বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করতে ও সাড়া দিতে সাহায্য করে। নয়, অন্তঃক্ষরাতন্ত্র, এই তন্ত্র বিভিন্ন হরমোন ক্ষরণের মাধ্যমে দেহের বিভিন্ন কাজ সম্পন্ন করতে সাহায্য করে। দশ, জননতন্ত্র, এই তন্ত্র জীবের পরবর্তী বংশধর সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে। প্রশ্নটা বলেছে হৃৎপিণ্ড কাকে বলে? হৃৎপিণ্ডের গঠন বর্ণনা করো। বক্ষগহ্বরে বক্ষাস্থি ও শিরদাঁড়ার মাঝের অংশে অবস্থিত পেশি দ্বারা গঠিত ত্রিকোণাকার লালচে বাদামি বর্ণের যে অঙ্গের অবিরাম স্বতঃস্ফূর্ত সংকোচন প্রসারণের ফলে সারা দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে হৃৎপিণ্ড বলে। মানব হৃৎপিণ্ডের গঠন: মানব হৃৎপিণ্ডটি ত্রিকোণাকার, এর পশ্চাৎ ভাগটি প্রশস্ত এবং অগ্রভাগটি সূচালো হয়। মানব হৃৎপিণ্ডের বিভিন্ন অংশগুলি হলো, এখানে যে হৃৎপিণ্ডের ছবিটা দেখানো আছে অভ্যন্তরীণ গঠন, এটা তোমাদের হৃৎপিণ্ড কাকে বলে যখন লিখবে তখন কিন্তু আঁকতে হবে। আঁকাটা তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আর ছবি সবসময় পেন্সিলে আঁকবে আর পয়েন্টিংগুলো পেন্সিলে করবে। তো প্রথমটা হচ্ছে আবরণ। হৃৎপিণ্ডটি পেরিকার্ডিয়াম নামক দ্বিস্তরীয় পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে। দুই, প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ করলে চারটি প্রকোষ্ঠ দেখা যায়, যথা: এক, দুটি অলিন্দ, ডান ও বাম অলিন্দ এবং দুটি নিলয়, ডান ও বাম নিলয়। তিন, কপাটিকা, ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ত্রিপত্র বা ট্রাইকাসপিড কপাটিকা এবং বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে দ্বিপত্র বা মিট্রাল বা বাইকাসপিড কপাটিকা বর্তমান। এছাড়াও নিলয়ে অর্ধচন্দ্রাকার কপাটিকা দেখা যায়। চার, শিরা। এক, ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা, একটি নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাস যুক্ত থাকে। দুই, বাম অলিন্দের সঙ্গে চারটি ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। পাঁচ, ধমনী। এক, বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে। দুই, ডান নিলয়ের সঙ্গে ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে। প্রশ্নটা বলেছে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত রক্তবাহগুলির নাম ও কাজ লেখো। হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত রক্তবাহগুলির নাম ও কাজ। রক্তবাহ কাজ: এক, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দেহের ঊর্ধ্বাংশ ও নিম্নাংশ থেকে বেশি CO2 যুক্ত রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডের ডান অলিন্দে জমা করে। দুই, করোনারি সাইনাস হৃৎপিণ্ডের বিভিন্ন কলাকোষ থেকে উৎপন্ন CO2 যুক্ত রক্তকে সংগ্রহ করে এবং ডান অলিন্দে জমা করে। তিন, ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে বেশি O2 যুক্ত রক্ত সংগ্রহ করে বাম অলিন্দে জমা করে। চার, ফুসফুসীয় ধমনী ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্ত নিয়ে ফুসফুসে প্রেরণ করে। পাঁচ, মহাধমনী বাম নিলয় থেকে বেশি O2 যুক্ত রক্ত নিয়ে সারা দেহের কলাকোষে প্রেরণ করে। ছয়, করোনারি ধমনী মহাধমনীর মূলদেশ থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের কলাকোষে বেশি O2 যুক্ত রক্ত সরবরাহ করে। প্রশ্নটা বলেছে হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত কপাটিকাগুলির অবস্থান ও কাজ লেখো। হৃৎপিণ্ডের কপাটিকাগুলির অবস্থান ও কাজ। কপাটিকা অবস্থান কাজ: এক, দ্বিপত্র বা মিট্রাল বা বাইকাসপিড কপাটিকা অবস্থান বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল। কাজ: বাম অলিন্দ থেকে বেশি O2 যুক্ত রক্তকে বাম নিলয়ে প্রেরণে সাহায্য করে এবং বিপরীত দিকে রক্তকে ফিরে আসতে বাধা দেয়। ত্রিপত্র বা ট্রাইকাসপিড কপাটিকা ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থল। কাজ: ডান অলিন্দ থেকে বেশি CO2 যুক্ত রক্তকে ডান নিলয়ে প্রেরণে সাহায্য করে এবং রক্তকে বিপরীত পথে ফিরতে বাধা দেয়। তিন, পালমোনারি কপাটিকা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থল। ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্তকে ফুসফুসীয় ধমনীতে প্রেরণ করে এবং রক্তকে বিপরীত পথে ফিরতে বাধা দেয়। চার, অ্যাওর্টিক কপাটিকা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বাম
বাম নিলয় ও মহাধমনির সংযোগস্থল। বাম নিলয় থেকে বেশি ওটুযুক্ত রক্তকে মহাধমনীতে প্রেরণ করে এবং রক্তকে বিপরীত পথে ফিরতে বাধা দেয়। হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সংবহন ঘটে, সংক্ষেপে আলোচনা করো। হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন পদ্ধতি। হৃৎপিণ্ডের দুটি অলিন্দ ও দুটি নিলয়ের স্বতঃস্ফূর্ত ও পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন ঘটে। এর প্রসারণ বা ডায়াস্টোল। এক, সারা শরীর থেকে অবিশুদ্ধ বা দূষিত বেশি CO2 যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে পৌঁছায়। দুই, করোনারি সাইনাস হৃৎপিণ্ডের কলাকোষ থেকে নির্গত বেশি CO2 যুক্ত রক্ত অর্থাৎ অবিশুদ্ধ রক্ত এনে ডান অলিন্দে জমা করে। ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে বেশি O2 যুক্ত রক্ত অর্থাৎ বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে এসে জমা হয়। দুই, অলিন্দের সংকোচন বা সিস্টোল। এক, অলিন্দ দুটির সংকোচন শুরু হলে অলিন্দ ও নিলয়ের মাঝের কপাটিকাগুলো খুলে যায় ও রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসে। দুই, বাম অলিন্দ থেকে বেশি O2 যুক্ত রক্ত দ্বিপত্র কপাটিকা ঠেলে বাম নিলয় এবং ডান অলিন্দ থেকে বেশি CO2 যুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। তিন, নিলয়ের প্রসারণ বা ডায়াস্টোল। অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশের সময় নিলয়ের প্রসারণ ঘটে, অলিন্দের সংকোচন এবং নিলয়ের প্রসারণ একই সময়ে ঘটে। চার, নিলয়ের সংকোচন বা সিস্টোল। এক, নিলয় দুটি সম্পূর্ণ রক্তপূর্ণ হলেই এর সংকোচন শুরু হয়, তখন অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যায়। দুই, ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে এবং এই দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে চলে যায়। তিন, বাম নিলয় থেকে বেশি O2 যুক্ত রক্ত মহাধমনীতে প্রবেশ করে এবং এই রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এখানে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনের ছবিটা দেখানো আছে। এই ছবিটা তোমরা বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই হৃৎপিণ্ডের ছবি কিন্তু একবারে আঁকা সম্ভব নয়, ভালো করে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আঁকতে আঁকতে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আঁকাটা করায়ত্ত করা যায়। সেই জন্য সবাইকে বলবো যে তোমরা হৃৎপিণ্ডের ছবি আঁকা কিন্তু বাড়িতে প্র্যাকটিস বা চর্চার ভিতরে রাখবে, ঠিক আছে? আর ছবি সবসময় পেন্সিলে আঁকবে, আর ডাইরেকশান আর বিভিন্ন চিহ্নিতকরণ এগুলো সমস্ত কিছু পেন্সিলে করবে। প্রশ্নটা বলেছে হৃদস্পন্দন ও নাড়ি স্পন্দন বলতে কি বোঝো? তোমার দেহে কোথায় কোথায় নাড়ি স্পন্দন পাওয়া যায় লেখো। স্পন্দন, হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচন স্বতঃস্ফূর্ত প্রসারণ অর্থাৎ ডায়াস্টোল এর ফলে যে নির্দিষ্ট স্পন্দন উৎপন্ন হয় তাকে হৃদস্পন্দন বলে। নাড়ি স্পন্দন, হৃৎপিণ্ডের সংকোচনের ফলে মহাধমনীতে রক্ত এক প্রকার চাপ তরঙ্গের সৃষ্টি করে যা ধমনীর প্রাচীরের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। একে নাড়ি স্পন্দন বা প্রেসার পালস বা পালস বলে। দেহে অবস্থিত নাড়ি স্পন্দন অনুভূতির স্থান। ধমনীর নাম নাড়ি স্পন্দন অবস্থান। এক, টেম্পোরাল ধমনী কপালের বাম ও ডান দিকে। দুই, ফেসিয়াল ধমনী নিচের চোয়ালের বাম ও ডান দিকে ঠিক কর্ণমূলে। তিন, ব্রাঙ্কিয়াল ধমনী কনুইয়ের ওপরে। চার, রেডিয়াল ধমনী কবজির কাছে। পাঁচ, ফিমেরাল ধমনী শ্রেণী অঞ্চলে বাম ও ডান দিকে। ছয়, পেপলিটিয়াল ধমনী হাঁটুর নিচে। সাত, পশ্চাৎ টিবিয়াল ধমনী গোড়ালির কাছে। আট, ডরসালিস পেডিস ধমনী পায়ের পাতার আঙুলের কাছে। প্রশ্নটা বলেছে হৃদযন্ত্রের তিনটি সমস্যার নাম, কারণ ও লক্ষণ উল্লেখ করো। হৃদযন্ত্রের তিনটি সমস্যার নাম, কারণ ও লক্ষণ। হৃৎপিণ্ডের সমস্যা, কারণ, লক্ষণ। এক, হৃৎপিণ্ডের আন্তঃনিলয় প্রাচীরে ফুটো। কারণ, জন্মের সময় থেকে হৃৎপিণ্ডের গঠনের ত্রুটি দেখা যায়। লক্ষণ, শিশু কমজোরি হয়, খিদে কমে যায়, ওজন কমে যায়, খেলতে গেলে হাঁপিয়ে যায় ও চুপচাপ বসে থাকতে ভালোবাসে। ব্লক, হৃৎপেশির সংকোচন হার অনেক কমে গেলে বা মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়ার জন্য এই ত্রুটি ঘটে। লক্ষণ, রোগী বারবার মাথা ঘুরে পড়ে যায়, স্মৃতি নষ্ট হতে শুরু করে, রোগী কমজোরি হয়ে পড়ে, বুকে ব্যথা হয়। তিন, অ্যানজাইনা পেক্টোরিস, হৃদযন্ত্রের পেশিতে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে O2 ও পুষ্টি কম পরিবাহিত হয়, বুকের বাঁদিকে ব্যথা করে এবং খুব ঘাম হয়, ব্যথা ক্রমশ বাম হাত, ঘাড়, চোয়াল ও ডান হাতে ছড়িয়ে পড়ে, মাথা ঝিমঝিম করা এবং বুক ধড়ফড় করা প্রভৃতি লক্ষণ দেখা যায়।
পরবর্তী প্রশ্নটা বলেছে রক্ত কি, রক্তের বিভিন্ন উপাদান ছকের সাহায্যে লেখো। রক্তবাহের মধ্যে দিয়ে প্রবাহিত রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত সামান্য লবণাক্ত অস্বচ্ছ ঈষৎ ক্ষারধর্মী যে তরল প্রাণীদের শ্বাসবায়ু পুষ্টিরস পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে তাকে রক্ত বলে। রক্তের উপাদান রকমের মেটেরিয়ালস অবস্থান করে। একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা 55%, আর একটা হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল 45%। এবার রক্তরস বা প্লাজমার 55%-এর ভিতরে জল থাকে হচ্ছে 91 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে হচ্ছে 8 থেকে 9%। এবার এই কঠিন পদার্থটা তিনভাবে থাকে, একটা হচ্ছে অজৈব বস্তু, একটা হচ্ছে জৈব বস্তু, একটা হচ্ছে গ্যাসীয় বস্তু। অজৈব বস্তু কি কি? সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, বাইকার্বনেট প্রভৃতি। আর জৈব বস্তুগুলো কি কি? গ্লুকোজ, প্রোটিন, ইউরিয়া, হরমোন, উৎসেচক, রঞ্জক পদার্থ, কোলেস্টেরল প্রভৃতি। এবারে হচ্ছে রক্তকণিকা বা ব্লাড কর্পাসেল 45% যেটা ছিল, তার ভিতরে আবার তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি, শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডব্লিউবিসি, আর হচ্ছে অনুচক্রিকা। এবার শ্বেত রক্তকণিকা আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে সাইটোপ্লাজম দানাযুক্ত বা গ্ল্যানুলোসাইট, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম দানাবিহীন বা অ্যাগ্র্যানুলোসাইট। এবার সাইটোপ্লাজম দানাযুক্ত বা গ্র্যানুলোসাইট হচ্ছে আবার তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে নিউট্রোফিল, একটা হচ্ছে ইউসিনোফিল, একটা হচ্ছে বেসোফিল। আর হচ্ছে সাইটোপ্লাজম দানাবিহীন বা অ্যাগ্র্যানুলোসাইট হচ্ছে আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। প্রশ্নটা বলেছে পিচুটি, পুঁজ বা শ্লেষ্মা বা কফ শরীরের কোথায়, কখন এবং কেন দেখা যায় তা ছকের আকারে লেখো। শরীরে উৎপাদিত পদার্থ কোথায় দেখা যায়, কখন দেখা যায়, কেন দেখা যায়। এক হচ্ছে পিচুটি, কোথায় দেখা যায়? চোখের কোণায়, যখন চোখের পাতলা চামড়ার মধ্যে দিয়ে জীবাণু ঢোকে। কেন দেখা যায়? চোখের জলের মধ্যে থাকা জীবাণুনাশক যেটা হচ্ছে লাইসোজাইম উৎসেচক জীবাণুকে মেরে ফেলে, সেই মরা জীবাণুগুলো পিণ্ডাকারে চোখের কোণায় জমে। এবার হচ্ছে পুঁজ, যে কোনো ক্ষতস্থানে দেখা যায় যখন ফোড়া বা কাটা জায়গার মধ্যে দিয়ে জীবাণু ঢোকে। রক্তের মধ্যে থাকা জীবাণুনাশক শ্বেত রক্তকণিকা জীবাণুগুলোকে মেরে ফেলে, সেই কারণে আর কি সাদা তরলের মতো চামড়া থেকে বেরিয়ে আসে। এবার হচ্ছে শ্লেষ্মা বা কফ, এটা কোথায় দেখা যায়? নাকে ও গলায়। কখন দেখা যায়? যখন নাকের ভিতরে জীবাণু ঢোকে। কেন দেখা যায়? শ্লেষ্মা তৈরি হয়, যার ফলে কি হয়? জীবাণুগুলোকে জমাট করে আটকে ফেলে। প্রশ্ন বলেছে শ্বাসতন্ত্র কাকে বলে? মানুষের দেহে শ্বাসতন্ত্র এর গঠনের বিবরণ দাও। শ্বাসতন্ত্র পরিবেশ ও জীবদেহের মধ্যে গ্যাসীয় পদার্থের আদান প্রদানের জন্য অর্থাৎ জীবদেহে শ্বাসকার্যে সাহায্যকারী বিভিন্ন অঙ্গ একত্রিত হয়ে যে তন্ত্র গঠন করে তাকে শ্বাসতন্ত্র বলে। মানুষের শ্বাসতন্ত্রের গঠন: এক, বহির্নাসারন্ধ্র, এটি হলো নাকের অগ্রভাগে রোম দ্বারা আবৃত দুটি ছিদ্র বা বাইরে উন্মুক্ত থাকে, এই পথে শ্বাসবায়ু নাসাগহ্বরে প্রবেশ করে। দুই হচ্ছে নাসাগহ্বর, বহির্নাসারন্ধ্রের পেছনে অবস্থিত চওড়া গহ্বর যা পাতলা তরুণাস্থি দ্বারা দুটি প্রকোষ্ঠে বিভক্ত থাকে। তিন হচ্ছে অন্তর্নাসারন্ধ্র, এই দুটি ছিদ্রের মাধ্যমে নাসাগহ্বর নাসাগলবিলে উন্মুক্ত হয়। এরপরে হচ্ছে চার, নাসাগলবিল অন্তর্নাসারন্ধ্রের ঠিক পেছনে অবস্থিত ছিদ্র বিশেষ যা গলবিলের সঙ্গে যুক্ত থাকে। এবার হচ্ছে পাঁচ, স্বরযন্ত্র বা ল্যারিংস, এটি মুখ, গলবিল ও শ্বাসনালীর মাঝখানে অবস্থিত ফোলা অংশ এবং তরুণাস্থি দ্বারা গঠিত। ল্যারিংসের ওপর দিকে একজোড়া ভোকাল কর্ড থাকে যা স্বর সৃষ্টিতে সাহায্য করে। শ্বাসনালী বা ট্রাকিয়া স্বরযন্ত্রের শেষ প্রান্ত থেকে শুরু হয়ে প্রায় 12 সেমি দীর্ঘ এবং 2.5 সেমি ব্যাসযুক্ত স্থিতিস্থাপক শ্বাসনালীর পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত থাকে। 7 নম্বরে হচ্ছে ক্লোম শাখা বা ব্রঙ্কাস, পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা অঞ্চলে শ্বাসনালীটি দুটি ভাগে বিভক্ত যায় এবং ফুসফুসে প্রবেশ করে। এদের প্রত্যেকটিকে ক্লোম শাখা বা ব্রঙ্কাস এবং একত্রে ব্রঙ্কাই বলে। 8 হচ্ছে ফুসফুস, বক্ষগহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত ফুসফুস দুটি স্পঞ্জের মতো পিরামিড আকারযুক্ত থলি বিশেষ, প্রতিটি ফুসফুস
প্লুরা পর্দা দ্বারা আবৃত থাকে। এবার হচ্ছে 9 হচ্ছে উপক্রম শাখা বা ব্রঙ্কিওল ফুসফুসের ভিতরে প্রবেশ করে প্রতিটি ক্রম শাখা বা বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়, এদের উপক্রম শাখা বা ব্রঙ্কিওল বলে। এবার হচ্ছে 10 বায়ুথলি বা অ্যালভিওলাই। উপক্রম শাখা পুনরায় বিভাজিত হয়ে অ্যালভিওলাই নালী বা অ্যালভিওলাই ডাক্ট গঠন করে। এই নালীগুলির শেষ প্রান্ত বেলুনের মতো ফুলে অসংখ্য অ্যালভিওলাই বা বায়ুথলি সৃষ্টি করে। প্রতিটি বায়ুথলির গায়ে রক্তজালক থাকে। প্রশ্নটা বলেছে মানবদেহের শ্বসন কৌশল আলোচনা করো, অথবা এই প্রশ্নটা এইভাবে আসতে পারে মানবদেহে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া কিভাবে ঘটে লেখো। কার্য একটি ভৌত প্রক্রিয়া যেটি প্রশ্বাস ও নিঃশ্বাস এই দুটি পর্যায়ে বিভক্ত। প্রক্রিয়াটি নিম্নরূপ। প্রশ্বাস ক্রিয়া 1, যে পদ্ধতিতে জীবেরা পরিবেশ থেকে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করে তাকে প্রশ্বাস বা শ্বাসগ্রহণ পদ্ধতি বলা হয়, এটি এক প্রকার সক্রিয় পদ্ধতি। 2, বক্ষদেশের বক্ষপিঞ্জর মধ্যস্থ ইন্টারকস্টাল পেশি সংকুচিত হওয়ায় বক্ষপিঞ্জরগুলি ওপরের দিকে উঠে যায় ও বক্ষগহ্বরের আয়তন বাড়ে। 3, একই সঙ্গে মধ্যচ্ছদার সংকোচন ঘটে, ফলে মধ্যচ্ছদা উদরগহ্বরের দিকে নেমে আসে এবং বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পায়। 4, বক্ষগহ্বরের আয়তন বাড়ার ফলে ফুসফুস দুটির প্রসারণ ঘটে এবং ফুসফুস মধ্যস্থ বায়ুচাপ কমে যায়। 5, তখন পরিবেশ থেকে বায়ুচাপের সমতা ফিরিয়ে আনার জন্য দ্রুত বহির্নাসারন্ধ্র পথে প্রবেশ করে ও শ্বাসধে দিয়ে ফুসফুসের বায়ুথলিতে পৌঁছয়। 6, বায়ুথলি সংলগ্ন রক্তজালকের সঙ্গে বাতাসের গ্যাসীয় উপাদানের আদান প্রদান ঘটে। এবার হচ্ছে নিঃশ্বাস ক্রিয়া 1, যে পদ্ধতিতে জীবেরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বাইরের পরিবেশে ত্যাগ করে তাকে নিঃশ্বাস বা শ্বাসত্যাগ পদ্ধতি বলা হয়, এটি এক প্রকার নিষ্ক্রিয় পদ্ধতি। 2, মধ্যচ্ছদা পেশি বা ইন্টারকস্টাল পেশি হয়ে যাওয়ার ফলে উভয়েই পূর্ব অবস্থানে ফিরে আসে। 3, বক্ষগহ্বরের আয়তন কমে যায় ফলে ফুসফুস দুটির ওপর চাপ বাড়ে। 4, এই চাপের প্রভাবে ফুসফুস থেকে বেশি CO2 যুক্ত বায়ু ব্রঙ্কাস শ্বাসনালী নাসারন্ধ্র এর মাধ্যমে পরিবেশে মুক্ত হয়। প্রশ্নটা বলেছে কঙ্কালতন্ত্র কাকে বলে। মানবদেহে কঙ্কালতন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। কঙ্কালতন্ত্র অস্থি, তরুণাস্থি ও লিগামেন্টের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো গঠন করে, দেহের আকৃতি প্রদান ও ভার বহনে সাহায্য করে এবং বাহ্যিক আঘাত থেকে দেহের অভ্যন্তরীণ অঙ্গকে রক্ষা করে তাকে কঙ্কালতন্ত্র বলে। মানুষের কঙ্কালতন্ত্র 206টি অস্থি দ্বারা গঠিত। মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। 1, অক্ষীয় কঙ্কাল 80টি অস্থি দ্বারা গঠিত। অক্ষীয় কঙ্কাল করটি, মেরুদণ্ড ও বক্ষপিঞ্জর এর সমন্বয়ে গঠিত। 1, করটি বা মাথার খুলি, করটিকা বা ক্রেনিয়াম এবং মুখমণ্ডল এর অস্থি 22টি দ্বারা গঠিত। মেরুদণ্ড 33টি কশেরুকা বা ভার্টিব্রা গঠিত। 3, বক্ষপিঞ্জর বা থোরাসিক কেজ মোট 24টি অর্থাৎ 12 জোড়া পঞ্জরাস্থি এবং একটি স্টারনাম বা বক্ষাস্থি দ্বারা গঠিত। 2, উপাঙ্গীয় কঙ্কাল মোট 126টি অস্থি দ্বারা গঠিত। উপাঙ্গীয় কঙ্কালকে মোট দুটি অংশে ভাগ করা হয়, যথা 1, গার্ডেল অস্থি, উরুস চক্র বা পেক্টোরাল গার্ডেল 4টি অস্থি ও শ্রেণীচক্র বা পেলভিক গার্ডেল 2টি অস্থি দ্বারা গঠিত। 2, বাহুর অস্থি, হাতের অস্থি 60টি এবং পায়ের অস্থি 60টি দ্বারা গঠিত। ফুসফুসের সমস্যা ও তার লক্ষণগুলি সারণী আকারে লেখো। সমস্যা ও তার লক্ষণগুলি হলো ফুসফুসের সমস্যা। রোগ লক্ষণ 1, হাঁপানি বা অ্যাজমা, শ্বাস নিতে কষ্ট হয়, বিশেষত শীতকালে ঠান্ডা হাওয়া লাগে, শ্বাস নেওয়ার সময় সাঁই সাঁই শব্দ শোনা যায়, দুর্বসাদ বোধ হয়। 2, যক্ষা বা টিউবারকিউলোসিস, কাশির সঙ্গে রক্ত পড়ে, রাতের দিকে জ্বর আসে, বুকে ব্যথা হয়, শরীরের ওজন কমে যায়। 3, ব্রঙ্কাইটিস, কাশি হয়, অতিরিক্ত মিউকাস ক্ষরণের জন্য নাক বন্ধ হয়ে যায়, ফলে শ্বাসকষ্ট হয়। 4, নিউমোকোনিওসিস, সুতোর কণা ধূলিকণা বাতাসের সঙ্গে ফুসফুসে ঢোকে এবং কাশির উদ্রেক হয়, শ্বাস নিতে কষ্ট হয়। প্রশ্নটা বলেছে কঙ্কালতন্ত্রের কাজগুলি লেখো। কঙ্কালতন্ত্রের কাজ 1, দেহের কাঠামো গঠন ও ভার বহন,
দৃঢ় অস্থি ও তরুণাস্থি দ্বারা গঠিত কঙ্কালতন্ত্র দেহের কাঠামো গঠনে, আকৃতি প্রদানে ও ভার বহনে সাহায্য করে। 2. সুরক্ষা প্রদান, দেহের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ যন্ত্রগুলিকে যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, মস্তিষ্ক প্রভৃতি বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। 3. চলন ও গমন, অস্থি, অস্থিসন্ধি এবং কঙ্কাল পেশির সাহায্যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে ও গমনে সাহায্য করে। 4. রক্তকণিকা উৎপাদন, অস্থিমজ্জা থেকে বিভিন্ন প্রকার রক্তকণিকার সৃষ্টি হয়। 5. খনিজ মৌলের সঞ্চয় ভাণ্ডার, অস্থিতে ক্যালসিয়াম, ফসফরাস প্রভৃতি সঞ্চিত থাকে, প্রয়োজনের সময় এগুলি অস্থি থেকে মুক্ত হয়ে রক্তে মেশে। 6. শ্বাস প্রশ্বাস ও শ্রবণে সাহায্য, বক্ষের পঞ্জরাস্থি প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ায় এবং কর্ণাস্থি শ্রবণে সাহায্য করে। এই প্রশ্নটা বলেছে অস্থিসন্ধি কাকে বলে? মানব দেহের বিভিন্ন প্রকার অস্থিসন্ধি সম্পর্কে ধারণা দাও। অস্থিসন্ধি, দুটি বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে। অস্থিসন্ধির প্রকারভেদ, মানব দেহে অস্থিসন্ধি প্রধানত 3 প্রকার, যথা 1. অচল সন্ধি, যে প্রকার অস্থিসন্ধিতে শ্বেত তন্তু দ্বারা গঠিত এক প্রকার বিশেষ কলা অস্থিসন্ধির উপরিভাগকে শক্তভাবে আবদ্ধ করে, ফলে অস্থিসন্ধিগুলি নড়াচড়া করতে পারে না, তাকে অচল সন্ধি বলে। যেমন মানুষের মাথার খুলিতে বা ক্রেনিয়ামে এই ধরনের অস্থিসন্ধি থাকে। 2. ঈষৎ সচল সন্ধি, যে প্রকার অস্থিগুলির মধ্যবর্তী স্থানে তরুণাস্থি দ্বারা গঠিত একটি চাকতি থাকে, ফলে অস্থিগুলি সামান্য নড়াচড়া করতে পারে, তাকে ঈষৎ সচল সন্ধি বলে। যেমন মেরুদণ্ডের কশেরুকার মাঝে এই প্রকার সন্ধি বর্তমান। এবার হচ্ছে সাইনোভিয়াল বা সচল সন্ধি, যে প্রকার সন্ধিটি দুটি লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে এবং এদের সংযোগস্থলে তরলপূর্ণ অর্থাৎ সাইনোভিয়াল তরল গহ্বর থাকে। এই উপস্থিতির জন্য অস্থি দুটি সম্পূর্ণরূপে সচল থাকতে পারে বলে একে সচল সন্ধি বলে। যেমন কাঁধের সন্ধি, কোমরের সন্ধি, কনুই সন্ধি, হাঁটু সন্ধি প্রভৃতি। প্রশ্নটা বলেছে মানব দেহে কত প্রকার সচল সন্ধি আছে? প্রতি প্রকার সচল সন্ধির উদাহরণ সহ ব্যাখ্যা করো। মানব দেহে সচল সন্ধির প্রকারভেদ, সন্ধিতে অবস্থিত অস্থি প্রান্তের আকৃতি ও চলন বৈচিত্র্যের উপর নির্ভর করে সচল সন্ধিকে 4টি ভাগে ভাগ করা হয়, যথা 1. বল ও সকেট সন্ধি, যে প্রকার অস্থিসন্ধিতে একটি অস্থির গোলকের মস্তক অন্য একটি অস্থির কোটর বা সকেটের মধ্যে স্থাপিত থাকে, ফলে গোলাকার যুক্ত অস্থিটি সব দিকেই ঘুরতে পারে, তাকে বল ও সকেট সন্ধি বলে। যেমন স্কন্ধ বা শোল্ডার সন্ধি, কোমরের বা হিপ সন্ধি প্রভৃতি। কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধি, যে প্রকার অস্থিসন্ধিতে অস্থিগুলির প্রান্তদেশ এমনভাবে সাজানো থাকে অস্থিসন্ধিগুলি কবজার মতো একই দিকে চালিত হতে পারে, তাকে কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধি বলে। যেমন কনুই সন্ধি, হিউমেরাস ও আনলা অস্থির মধ্যে গঠিত সন্ধি। হাঁটু সন্ধি হচ্ছে ফিমার ও টিবিয়া অস্থির মধ্যে গঠিত সন্ধি। এবার হচ্ছে পিভট সন্ধি, যে প্রকার অস্থিসন্ধিতে একটি অস্থির গোলাকার প্রান্ত অন্য একটি দণ্ডাকার অস্থির ওপর আবর্তিত হয়, তাকে পিভট সন্ধি বলে। যেমন মেরুদণ্ডের প্রথম কশেরুকা অ্যাটলাস দ্বিতীয় কশেরুকার অ্যাক্সিস এর ওপর আবর্তিত হয়। তারপর হচ্ছে 4. স্যাডেল সন্ধি, যে প্রকার সন্ধিতে সংলগ্ন দুটি অস্থি প্রান্তই অবতল হয় এবং একটি অস্থির অবতল খাঁজ যে তলে থাকে অন্য অস্থির অবতল খাঁজটি তার সঙ্গে সমকোণ সৃষ্টি করে বিন্যস্ত থাকে, তাকে স্যাডেল সন্ধি বলে। এই সন্ধিতে সংলগ্ন দুটি অস্থি নড়াচড়া করতে পারে, যেমন বৃদ্ধাঙ্গুলির মেটাকার্পাল এর সঙ্গে কবজার কার্পাল অস্থির সন্ধি। প্রশ্নটা বলেছে বিভিন্ন প্রকার অস্থিসন্ধির অবস্থান ও কাজ ছকের আকারে উল্লেখ করো। অস্থিসন্ধি অবস্থান কাজ: 1. অচল সন্ধি, খুলি বা করটির অস্থিসন্ধি, খুলির অস্থিগুলিকে দৃঢ়ভাবে যুক্ত রাখে। 2. ঈষৎ সচল সন্ধি, মেরুদণ্ডের কশেরুকার মধ্যবর্তী সন্ধিসমূহ। 1. মেরুদণ্ড অল্প স্বল্প নড়াচড়া করতে পারে। 2. মেরুদণ্ড নমনীয় রাখে। 3. হচ্ছে সচল বা সাইনোভিয়াল অস্থিসন্ধি, এর এ হচ্ছে বল ও সকেট সন্ধি, কাঁধে ও কোমরে থাকে। এই সন্ধি দ্বারা যুক্ত অস্থিগুলোকে সব দিকে ঘোরানো যায়। এবার হচ্ছে বি. হিঞ্জ সন্ধি বা কবজা সন্ধি, কনুই এবং হাঁটুতে থাকে। এই সন্ধি দ্বারা যুক্ত অস্থিগুলি দরজার কবজার মতো যে কোনো একদিকে সঞ্চালিত হতে পারে।
এবারে হচ্ছে সি পিভট সন্ধি, মেরুদণ্ডের প্রথম ও দ্বিতীয় কশেরুকার মাঝে অবস্থিত। প্রথম কশেরুকা দ্বিতীয় কশেরুকার ওপর সহজেই আবর্তিত হতে পারে, তাই আমরা সহজেই মাথা ঘুরিয়ে এদিক ওদিক দেখতে পারি। এবার হচ্ছে ডি স্যাডেল সন্ধি, এটা হচ্ছে হাতের বুড়ো আঙুলে থাকে। এই অস্থিসন্ধির সাহায্যে বুড়ো আঙুলকে সহজেই সামনে, পেছনে এবং ভেতরে ও বাইরের দিকে ঘোরানো যায়। প্রশ্নটা বলেছে পেশি কাকে বলে, পেশির বৈশিষ্ট্য ও প্রকারভেদগুলি লেখো। পেশি বিভিন্ন প্রোটিন নির্মিত সংকোচনশীল ক্ষমতাযুক্ত পেশিকোষ দ্বারা গঠিত, যে কলা প্রাণীদের চলাচলে, দেহের বিভিন্ন ভঙ্গি নিয়ন্ত্রণে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে তাকে পেশি বা মাসল বলে। পেশির বৈশিষ্ট্য: 1. পেশি টানার কাজ করে। 2. পেশি নির্দিষ্ট উত্তেজনায় সাড়া দেয়। 3. কাজ করার সময় পেশির দৈর্ঘ্য কমে যায়, অর্থাৎ পেশি সংকুচিত হয়। 4. কোনো পেশিকে বারবার উদ্দীপিত করলে তার সংকুচিত হওয়ার ক্ষমতা ক্রমশ কমতে থাকে। এবার হচ্ছে পেশির প্রকারভেদ। পেশি অবস্থান অনুযায়ী, কাজ অনুযায়ী, গঠন অনুযায়ী। অস্থি বা কঙ্কাল পেশি, উদাহরণ হচ্ছে হাতের পেশি ও পায়ের পেশি। এবার হচ্ছে আন্তঃযন্ত্রীয় পেশি, উদাহরণ হচ্ছে পাকস্থলী ও পৌষ্টিক নালীর পেশি। তারপর হচ্ছে হৃৎপেশি, উদাহরণ হচ্ছে হৃৎপিণ্ডের পেশি। এবার কাজ অনুযায়ী হচ্ছে দুভাগে ভাগ: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, উদাহরণ হচ্ছে হাতের ট্রাইসেপস ও বাইসেপস পেশি। অনৈচ্ছিক পেশি হচ্ছে উদাহরণ হচ্ছে গ্রাসনালী ও পাকস্থলীর পেশি। এবার গঠন অনুযায়ী দুভাগে ভাগ: একটা হচ্ছে সরেক পেশি আর একটা হচ্ছে অরেক পেশি, উদাহরণ হচ্ছে হাত ও পায়ের পেশি। আর অরেক পেশি উদাহরণ হচ্ছে পাকস্থলী ও শ্বাসনালীর পেশি। প্রশ্নটা বলেছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলির নাম ও তাদের কাজ লেখো। কাজ: 1 হচ্ছে ডান অলিন্দ। হৃৎপিণ্ডের এই প্রকোষ্ঠের সঙ্গে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা এবং করোনারি সাইনাস যুক্ত থাকে। হৃৎপিণ্ডের এই অংশ সারা দেহ থেকে আগত বেশি CO2 যুক্ত রক্ত গ্রহণ করে এবং ডান নিলয়ে প্রেরণ করে। নম্বরে হচ্ছে বাম অলিন্দ। বাম অলিন্দের সঙ্গে ফুসফুসীয় শিরা যুক্ত থাকে। এটি ফুসফুস থেকে আগত বেশি O2 যুক্ত রক্ত গ্রহণ করে এবং বাম নিলয়ে প্রেরণ করে। এবারে 3 নম্বরে হচ্ছে ডান নিলয়। এই অংশ ডান অলিন্দ থেকে আগত বেশি CO2 যুক্ত রক্ত গ্রহণ করে এবং ফুসফুসীয় ধমনীতে প্রেরণ করে। এবারে 4 নম্বরে হচ্ছে বাম নিলয়। এই প্রকোষ্ঠটি বাম অলিন্দ থেকে আগত বেশি O2 যুক্ত রক্ত গ্রহণ করে ও মহাধমনীতে তা প্রেরণ করে। প্রশ্নটা বলেছে তোমার বন্ধুর হাড়গুলো হাতের কোথায় আছে, কেমন দেখতে এবং কি কাজ করে তা ছকের মাধ্যমে লিপিবদ্ধ করো। জায়গায় কটা হাড়, হাড়ের আকৃতি কেমন, কি কাজ করে। 1. ওপরের বাহু। কটা হাড়? একটা। হাড়ের আকৃতি কেমন? লম্বা, মোটা, নলের মতো ও ধারগুলো মোটা। কি কাজ করে? ভার বহন করে ও বিভিন্ন কাজে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে নিচের হাত, পুরো বাহু। কটা হাড় আছে? দুটো। হাড়ের আকৃতি কেমন? লম্বা, সরু ও ফাঁপা। কি কাজ করে? ভার বহন করে, কোনো জিনিস টানতে বা ঠেলতে ও বিভিন্ন কাজে সাহায্য করে। তারপর 3 নম্বরে হচ্ছে কবজি। কটা হাড়? হচ্ছে 8টা। হাতের আকৃতি কেমন? ক্ষুদ্র ও ত্রিকোণা অস্থি। কি কাজ করে? কোনো কাজ করতে ও কোনো কিছু ধরতে সাহায্য করে। এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে হাতের তালু। কটা হাড় আছে? 5টা। হাতের আকৃতি কেমন? ক্ষুদ্র, অল্প, লম্বা ও বাঁকা। কি কাজ করে? কোনো কাজ করতে এবং কোনো কিছু ধরতে সাহায্য করে। এবারে হচ্ছে 5 নম্বর হচ্ছে হাতের আঙুল। কটা হাড়? হচ্ছে 14টা। হাতের আকৃতি কেমন? ক্ষুদ্র, সরু ও সোজা। কি কাজ করে? কোনো কাজ করতে এবং কোনো কিছু ধরতে সাহায্য করে। তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায় 8 অর্থাৎ মানুষের শরীর, এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সাজেশানের PDF এবং অন্যান্য সাজেশানের PDF সহ বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলিউশনের PDFগুলো তোমরা ফ্রিতে কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।